সেদিন ধর্মাবতার দেখে, শায়ক গোষ্ঠীর ধর্মাবতার দেখে বেরিয়ে এসে মনে হলো একটা কোর্টরুম থেকে বেরিয়ে এলাম, একটা বিচারালয় থেকে বেরিয়ে এলাম। কারণ স্টেজটাই ছিল একটা বিচারালয়ের দৃশ্যের। অপূর্ব সেটিং, এত সুন্দর, এবং তাতে আলোর যে প্রক্ষেপণ এবং আরো যে সমস্ত আনুষঙ্গিক চেহারা চরিত্র, তো মনে হচ্ছিল যেন ওই অতখানি সময় একটা বিচারালয়েই কাটালাম। কিন্তু এটাই আসল অনুভূতিটা নয়। আসল অনুভূতি হলো আজকের বাংলায়, আজকের ভারতে আমরা যেভাবে সারাক্ষণ সমস্যায় সমস্যায় জর্জরিত হয়ে বিচার সভায় যাই, বিচারালয়ে যাই, তারই একটা যেন অপূর্ব প্রক্ষেপণ দেখলাম এবারের নাটক ধর্মাবতারে। আমি সম্প্রতি কোনো নাটক দেখে এভাবে জীবন দেখিনি, সত্যি বলছি। কারণ সাধারণত নাটকে যা হয় আর কি, একটা গল্প থাকে, ঘটনা থাকে, নাটক ইতিহাস ভূগোল দিয়ে জমি জায়গা ইত্যাদির গল্প, এবং মানুষের সম্পর্ক, এবং গ্রাম বা শহর এসব মিলিটিলে অনেক কিছু থাকে। কিন্তু বিচার সভা, বিচারালয়, যা আমাদের জীবন নিয়ন্ত্রণ করছে এই মুহূর্তে, তার যে কি গুরুত্ব, সেই ছবিটা আমি দেখলাম অপূর্ব এসে গেছে শায়ক গোষ্ঠীর এই 50তম জন্মবর্ষে, ওদের জন্মবর্ষে বলবো, অ্যানিভার্সারি, শায়ক গোষ্ঠীর 50তম বর্ষে এই ধর্মাবতার নাটকে। কি অপূর্ব একটা নাটক, যাকে আগে আমরা তো জানি, আমরা বলি যে নাটক হচ্ছে জীবনের আয়না। কিন্তু জীবনের আয়না আমরা বলি কেন? না, জীবনে যা যা ঘটে প্রায় সেই জিনিসগুলো আমরা ঘটতে দেখি নাটকে। কিন্তু আয়নার যখন জীবন হয়ে যায়, আয়নাটাই জীবন, তখন কিরকম হয়? ইটস এ গ্রেট কোয়েশ্চেন। নাটক জীবনের আয়না, নাকি নাটকই সেই জীবন যা জীবন দেখাচ্ছে, প্রতিফলিত করছে না, ওটাই জীবন? আমার নাটকটা ভালো লেগেছে অসাধারণ কারণে। প্রথমত উজ্জ্বল চট্টোপাধ্যায়ের কথা বলি, কি অপূর্ব একটা নাটক তৈরি করে নিয়ে এসেছেন। আমি ওর নাটকের খুব ভক্ত, বড় চমৎকার লেখে। ওর লেখার ভাষা, ওর লেখার ধরন, ওর প্লট মেকিং, ওর অ্যাক্ট মেকিং, ওর কি বলবো, গল্পের বহমানতা, এই সব কিছুর মধ্যে একটা অদ্ভুত কারিগরি আছে। কিন্তু সবকিছু যেন এবারও ছাড়িয়ে গেছে। আর আমি যার নাটক দেখতে 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 একেবারে মুগ্ধ হয়ে আছে এত কাল ধরে, 50 বছর হয়েছে শায়কের। আর 50 বছর শায়ক মানে 50 বছর মেঘনাদ ভট্টাচার্যেরও জীবন, তারও জীবনেই নাটক ধরে ধরিতে এগিয়েছে। কি একটা চরিত্র করলেন ভদ্রলোক! এরকম নাটক আমি সত্যি বলছি বহু বহু কাল দেখিনি। তার কারণ হচ্ছে নাটকটা আমাকে টানছে, সত্যি কথা, কিন্তু এমন একটা মোচড়ে টানছে যার মধ্যে হিউমার আছে, রস আছে, প্রচন্ড করুণাবোধ আছে, প্রচন্ড কষ্ট আছে, দুঃখ আছে, অভিমান আছে, রাগ আছে, সব মিলিয়ে এমন একটা কম্পোজিশন অফ ফিলিংস যেটা আমাকে একবার অবাক করে দিয়েছে। এটা সত্যি একটা আন্তর্জাতিক স্তরের কাজ হয়েছে। আমি বলি, এখানে মুখ্য যে চরিত্র জ্যোতিষ, যেটা মেঘনাদ করেছেন, তিনি একজন বিচারক। তিনি বিচারক ছিলেন এবং তাকে নিয়েই যত ঘটনা এবং তাকে নিয়েই যত সমস্যা। একটা বিচারক যদি এত 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 সৎ হন, এত এত সৎ হন,
তাহলে তার বিবেকের উপর আর তো কিছু থাকে না। বিবেক যা বলছেন সেই দংশনে তিনি কাজ করে যাবেন, যেটা তার মনে হয়েছে করতে হবে হবে হবে। এখন তো বিচারকদের বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া যায়, হয়েছে কতদিন আগেই ঘটেছে। কিন্তু এই বিচারক হচ্ছে গিয়ে a critic of judges, অর্থাৎ জজরা কি হতে পারে বা হওয়া উচিত সেই সম্ভাবনা, সেই চরিত্র বা সেই চারিত্রের একটা সমালোচনা যেন এই জ্যোতিষ। সে নিজের ছেলেকেও অস্বীকার করেছে। তার ছেলে উকিল, সে ওকালতি করে প্রচুর পয়সা করে, কিন্তু সে ওকালতি করে অসৎ মানুষের স্বার্থ দেখে, যারা প্রচুর টাকা দিতে পারে তাদের হয়ে কেস লড়ে এবং জেতে, এবং তাতে তার নিজেরও প্রচুর টাকা আসে। কিন্তু এই বিচারক জ্যোতিষ, সে শুধু বিচারের জন্য বাঁচতে চেয়েছে। এই যে স্টেজটা, যে স্টেজের ছবি আপনারা দেখতে পাবেন অচিরে, সেই স্টেজটা একটা বিচারালয়। আমার সারাক্ষণ মনে হয়েছে আমি একটা বিচার সভায় বসে আছি, বিচারালয়ে বসে আছি। তার মধ্যে অন্যরকম ঘটনাও ঘটে যাচ্ছে, ঘটছে না তা নয়। আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, কারণ গল্প বলাটা আমার দায়িত্ব এখানে নয়। গল্পটা একেবারে জ্যোতিষের জীবনেই গেঁথে আছে। জ্যোতিষ এতটাই সৎ যে নিজের ছেলেকে তিনি রেয়াত করেন না, এবং এমনই ঘটেছে তিনি একটি ছেলেকে শাস্তি দিয়েছিলেন, মৃত্যুদণ্ড দিয়েছিলেন। কি জন্য? সেটি মেয়েকে, একটি মেয়েকে সে ধর্ষণ করেছিল এবং বিভৎসভাবে। তো তিনি দিয়েছিলেন, কিন্তু সেই কেসটি ওপরের কোর্টে গিয়ে আবার লড়াই হয় এবং সেখানে ছেলেটিকে ছেড়ে দেওয়া হয়। সেই ছেলেটিকে উনি ভুলতে পারছেন না। এমনই কপাল, এই যখন আমরা নাটকটা দেখছি সে সময় সেই ছেলেটিকে তিনি চাপা দিয়ে মেরে ফেলেছেন রাস্তায়। সেই ছেলেটিকে যে খালাস হয়েছে উপরের মহল থেকে, উপরের বিচারালয় থেকে, এবং এই ভদ্রলোককে, জ্যোতিষকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তিনি এখন বিচারক নন, তিনি এখন আসামি। কিন্তু এমনই আসামি যিনি সমানে নিজের বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন। তিনি বলছেন হ্যাঁ আমি ওকে খুন করেছি। একে আপনি কি করে শাস্তি দেবেন? যে লোক নিজেই বলছে হ্যাঁ আমি ওকে খুন করেছি, হ্যাঁ আমি চাপা দিয়েছি, করেছি, সে করেছি, কোনো জিনিসটাই তিনি অস্বীকার করতে চান না। এবং তার হয়ে লড়বে তার ছেলে, যাকে তিনি পছন্দ করেন না, সে বড়লোকের হয়ে কেস কাছারি করে টাকা আয় করে বলে সে তার হয়ে কেস করবে, সেটাও তিনি পছন্দ করছেন না। এই যে অপরূপ একটা গল্প, গল্পের মতো গল্প ঘুরে ঘুরে আসছে। একদিকে মৃত্যু, একদিকে সাজা, আর একদিকে একজন মানুষের বিশুদ্ধ চরিত্র। তিনি নিজেকে কিছুতেই রেয়াত করতে পারছেন না নানান রকম বলা যেতে পারে ঘটনার সংঘর্ষ থেকে। তিনি নিজে ডিক্লেয়ার করছেন হ্যাঁ আমি করেছি, হ্যাঁ আমি করেছি। শেষ পর্যন্ত তিনি বাঁচলেন, তাকে ছেড়ে দেওয়া হলো, কিন্তু তিনি বাঁচলেন না, সেখানে তিনি মারা গেলেন ওই সভাতে। আমরা যখন দেখছি, এটাই শেষ কথা বলি, আমরা যখন নাটকটা দেখছি, আমরা আজকের যে দুর্নীতির জগৎটা দেখছি, সেই দুর্নীতির জগতের একটা বলা যেতে পারে সমালোচনাও দেখছি, আমাদের জীবনের একটা সমালোচনা দেখছি। আমি আয়নার থেকে বড় বলবো এই নাটকটা। এটা জীবন এতটাই জীবন যে তাকে আয়না বলে খাটো করা যাবে না। আমি আবার এই চরিত্রটাকে প্রণাম করছি, এই জ্যোতিষকে, আর সেই সঙ্গে পুরো দলটাকে, এত সুন্দর সুন্দর নাটকটাকে এত সুন্দর গবেষণা করে, এত সুন্দর তার সমস্ত প্রেক্ষাপট তৈরি করে, মঞ্চসজ্জা তৈরি করে, এবং সমস্ত চরিত্রকে শিক্ষা দিয়ে এত অপূর্বভাবে মেঘনাদ একটা নাটক দাঁড় করিয়েছেন যে আমি বলবো এই মেঘনাদ কিন্তু মেঘের আড়ালে নয়, তিনি ভাস্বর সূর্যের মতন। ধন্যবাদ, নমস্কার।